হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর যে স্টোরিটা স্টার্ট করেছিলাম, দ্য নাইট ট্রেনার দেওলি, রিটেন বাই রাস্কিন বন্ড, সেটার আজকে সেকেন্ড পার্টটা কন্টিনিউ করছি। ফার্স্ট পার্টে আমরা যতটুকু পড়েছিলাম যে ন্যারেটার তিনি হচ্ছে ট্রেনে করে আবার তার দিদিমার বাড়ি যাচ্ছিলেন বা গ্র্যান্ডমাদারের বাড়ি যাচ্ছিলেন, সেখানে যেখানে দেওলিতে সেই 10 মিনিট ট্রেনটি দাঁড়ায়, সেখানে তার একটা বাস্কেট সেলিং গার্লের সাথে পরিচয় হয় এবং তাকে দেখে তার একটা সাময়িক ভালো লাগা তৈরি হয় এবং সেখানে সেই মেয়েটিকে দেখে সেই প্ল্যাটফর্মে নামে এবং নেমে সেই প্ল্যাটফর্মে যে টি স্টলটা আছে সেখানে গিয়ে এসে দাঁড়ায় এবং তার পেছন পেছন মেয়েটি যায়। আমরা এত পর্যন্ত পড়েছিলাম। এছাড়াও এর প্রথম পার্টের অংশটা অর্থাৎ ফার্স্ট পার্টের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। এবং তাছাড়াও তোমাদের যে স্ট্রং রুটসটা পড়িয়েছিলাম সেই স্ট্রং রুটসের ওপরে 50টা তোমাদের দাফ অ্যান্ড দাতের গ্রামার কোশ্চেন বাঞ্চের থেকে কোশ্চেন আনসার ওখানে ডিসকাস করেছি, সেটা দেখে নিও। একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যদি আমার এই পড়ানো বা তোমাদের ওই এমসিকিউ সলিউশন যদি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। চলো আজকে আমাদের সেকেন্ড পার্টটা স্টার্ট করি। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, শি আস্কড। সে বলল, আচ্ছা তুমি কি একটা ঝুড়ি নিতে চাও? দে আর ভেরি স্ট্রং, এগুলো কিন্তু খুব শক্তপোক্ত। মেড অফ ফাইনেস্ট কেন, এগুলো খুব উন্নত মানের বা ভালো বেতের তৈরি। কেন মানে বেত। নো আই সেড। ন্যারেটর বলছেন, না আমার চাই না। আই ডু নট ওয়ান্ট আ বাস্কেট, আমি বাস্কেট চাই না। স্বাভাবিক, আরে কি এইসব বাস্কেট কেনাকিনির কথা বলছো? আরে বাস্কেট আমার লাগবে না, আমার তোমাকে চাই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম যেন সেই এক পলকের একটু দেখা আরও একটু বেশি হলে ক্ষতি কি। অর্থাৎ বলতে চাইলে এখানে যে ক্ষণিকের জন্যই আমরা একে অপরের দিকে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন অনেক সময় ধরেছিলাম। দেখবে দেখা করার সময়টুকু হয়তো 1-1.5 ঘন্টা হয়, কিন্তু সেই যে এসেন্সটা বা সেই সময়টা কাটায়, সেই কাটানোর সময়টুকুর রেমেনেন্স বা সেই স্মৃতিটা নিয়ে তোমাদেরকে অনেক দিন থাকতে হয়, আবার 1 মাস 1.5 মাস পর আবার দেখা করতে হয়। যদিও সেরকম এখন নেই, এখন তো ইচ্ছা করলেই ভিডিও কল রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড শি সেড, এবং তারপর বলল আবার সেই মেয়েটি, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তোমার কোনো বাস্কেট চাই না? তাহলে এতবার করে যখন বলছে, হ্যাঁ ন্যারেটার কি না নিয়ে পারে? যেমন দেখো, লেডি লাভ বা কাউকে পছন্দ করে তার বলা এরকম বারংবার রিকোয়েস্টে কেউ কি না করতে পারে? পারে না, জেনারেলি ছেলেরা তো পারেই না। তো আমরা এরকমই একটা সেম সিচুয়েশান দেখেছিলাম যে সেমিস্টার 2-এ 11-এর ওই জিমি ভ্যালেন্টাইন পড়তে গিয়ে, যেখানে সেই অ্যানাবেল র্যালফকে বলেছিল যে তুমি কি কিছু করতে পারো না, তখন সে তার পরিচয় রিভিল হওয়ার তোয়াক্কা না করে তাকে বাঁচিয়েছিল। অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড। নাইডার তাই সে মেয়েটির কথা শুনে বললো, ঠিক আছে ঠিক আছে, একটা দিয়ে দাও। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার আ রুপি। এবং তারপর ওই তার হাতে যে বাস্কেটগুলো ছিল তার মধ্যে থেকে ওপরেরটা নিল এবং নিয়ে তাকে একটা টাকা দিল। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, হ্যাঁ, অর্থাৎ এমনভাবে দিল অর্থাৎ তার আঙুল যাতে না ছুঁয়ে যায় সেই সাহস পর্যন্ত তার হলো না, যাতে সেইভাবে দিল। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে, দেখো যে যাকে পছন্দ করে না তার প্রতি যে তার সম্পর্কে যাতে তার মনে, যাকে পছন্দ করে তার মনে যাতে কোনো খারাপ ইমপ্রেশন না পড়ে সেটা সে চেষ্টা করে। তো দ্যাটস ওয়াই যদি দেখা গেলো সে ওটা ওই টাকা দেওয়ার অছিলায় যদি ছুতো, তাহলে হয়তো সে কী ভাববে না ভাববে, তাই কারণেই এমন খুব সাবধানতার সাথে সে টাকাটা তার হাতে দিল, যাতে তার কাছে ছোঁয়া না লাগে বা তার কাছে একটা বাজে মেসেজ না যায়। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, এবং যেই সে কিছু বলবে অর্থাৎ মেয়েটা কিছু বলতে যাবে রেলেটনকে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, সেই গার্ড অর্থাৎ ট্রেনের যে গার্ড সে তার বাঁশি দিয়ে দিল, চলো গল্প শেষ, আর গল্প করতে হবে না। শি সেড না সামথিং, তারপর সেই মেয়েটা কিছু বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন। অর্থাৎ তার যা বলা কথা সে হয়তো কিছু বলেছিল, ওটা যখনই সে বলতে যাবে তখন যে গার্ড বাঁশি দিল এবং গার্ড বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই ইঞ্জিনের হিসিং সাউন্ড আর বেলের আওয়াজে সেই কথাটা মিলিয়ে গেল, অর্থাৎ সেই কথাটা হারিয়ে গেল, শুনতে পেল না সে। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, তাহলে নেটারকে দৌড়ে আবার তার কম্পার্টমেন্ট বা ট্রেনের ফিরে যেতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, অর্থাৎ গাড়িটা নড়ে চড়ে ঝাঁকিয়ে উঠে ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখতে থাকলাম যেন আমি তাকে দেখছিলাম যেন প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছে। সে এটা বলছে না যে গাড়িটা এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন সে ওই প্ল্যাটফর্মে থাকা বা প্ল্যাটফর্মটা থেকে সে যেন শত হাত দূরে চলে যাচ্ছে, কত দূরে।
শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সেই মেয়েটি প্ল্যাটফর্মে একা ছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, সে কিন্তু নড়ছিল না, একদম স্থায়ী হয়ে দাঁড়িয়েছিল। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল, অর্থাৎ মেয়েটি নাইটের দিকে তাকিয়েছিল এবং হাসছিল। হাসি তো ফাঁসি। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি ওই মেয়েটাকে ততক্ষণ দেখতে পেলাম যতক্ষণ না মানে এই দেখার মাঝে ওই স্টেশনে সিগন্যাল বক্সটা এসে বাধা দিয়ে দিল আমাকে ওর মানে মেয়েটিকে দেখার এই মাঝে। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, এবং তারপরেই জঙ্গলে স্টেশন মানে জঙ্গল দ্বারা স্টেশনটা হারিয়ে গেল, বা হারিয়ে যাওয়া বলতে কি মানে ঢেকে গেল। কারণ ওই দেওলির পর থেকেই কি ইন্ডিয়ান টেরারের ঘন জঙ্গল শুরু হয়। But I could still see her standing there alone. তাহলে আমি কিন্তু এখনও তাকে দেখতে পাচ্ছিলাম কি যে সে ওখানে যেন দাঁড়িয়ে আছে তার মননে চিত্তে। আগের দিন বলছে এই যে বাস্কেট সেলিং গার্লকে আমি পারুল বলেছিলাম, তাহলে পারুল তোমরা জানো যেটা ইনস্টাগ্রামে রিলসে ফেমাস, শিমুল পারুল, সেই যে মিম, তো শিমুল পারুল। তাই আমি তোমাদের জন্য একটা গানের প্যারোডি লিখেছি মানে রাদার বানিয়েছি, হ্যাঁ, যেটা আমাদের ব্যাচেও বলেছি, দেখো তোমাদের যদি শুনে ভালো লাগে। হ্যাঁ, ধিকি ধিকি চলা বুকের মাঝে পারুলের ছবি, ট্রেনে করে চলছে শিমুল দিদুনের বাড়ি। যাই হোক, জোকস অ্যাপার্ট, আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অর্থাৎ ন্যারেটার সারাক্ষণ জেগেছিল বাদ বাকি তার যাত্রার, অর্থাৎ ওখান থেকে দেওলি থেকে দেহরা পর্যন্ত। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার, আমি কিছুতেই আমার মন থেকে ওই ছবি আমি সরাতে পারছি না। সেই ছবি যেন আমার কাছে একটা উজ্জ্বল ধ্রুব তারার মতো উজ্জ্বল হয়ে রয়েছে। অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, সেই তার মুখ এবং তার সেই চোখ কালো এবং সেই ধূমায়িত চোখ। স্মোল্ডারিং বলতে অ্যাকচুয়ালি এখানে একটা তন্দ্রাচ্ছন্ন বা কাউকে আসক্তিকর করে দেওয়ার মতো, অর্থাৎ চোখের মায়ায় পড়ে যাওয়ার মতো, অর্থাৎ মায়ার ভরা চোখের ছবি সে ভুলতে পারলো না। বাট হোয়েন আই রিচ দেহরা, কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছালাম, দি ইনসিডেন্ট বিকাম ব্লাড অ্যান্ড ডিস্টেন্স, কিন্তু এই যে মেয়েটার সাথে তার এনকাউন্টার হয়েছে, এনকাউন্টার মানে গুলি করে হত্যা করে দেওয়া না, এনকাউন্টার মানে তার সাথে যে সাক্ষাৎ হয়েছে, এই বিষয়টা তার একটু ঝাপসা হয়ে গেল স্মৃতিটা, এবং একটু দূরের স্মৃতি হয়ে গেল, অতটাও বেশি মনে এলো না। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে আরও অন্যান্য জিনিস ছিল লেখকের মনকে গ্রাস করে নেওয়ার জন্য, অর্থাৎ দেখা গেল ঠাকুমার আদর আপ্যায়ন, হ্যাঁ, আরও আনুষঙ্গিক বিভিন্ন প্রসঙ্গ ইত্যাদি ইত্যাদি। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, যখন সে কী করছিল, ফিরে আসছিল সেখান থেকে দেহরা থেকে, 2 months লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, যখন তিনি ফিরে আসছিলেন এবং যখন ওই দেহরাত থেকে দেওলিতে ট্রেন ঢুকবে, ঠিক তখন তার মানে মননে আবার উদয় হয়েছে যে হ্যাঁ, আমার তো এই মেয়েটাকে মনে আছে। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু দ্য স্টেশন, যেই ট্রেনটা স্টেশনে ঢুকছে আমি তার জন্য লুকিং আউট, একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, লুকিং আউট মানে সার্চ, আমি তার খোঁজাখুঁজি তাকাতাকি করা শুরু করলাম, কই গেল মেয়েটা কই গেল। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমার মনের মধ্যে একটা মানে অপ্রত্যাশিত যেন একটা কী বলবো চাপা উত্তেজনা বা একটা থ্রিল জেগে উঠলো। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখনই আমি দেখলাম সে ওই ট্রেন আসার সাথে সাথে প্ল্যাটফর্মের উপরে হেঁটে আসছে। স্বাভাবিক, তুমি ধরো যাকে পছন্দ করো, সে যদি এখন তোমাকে নিজে এসে কোনো কিছু হিন্ট দেয়, নিজে এসে বলবে না স্বাভাবিক, একটু হিন্ট দেয়, বা ধরো একই ব্যাচে পড়ো, সেখানে দেখা গেল তোমার পাশে একদিন হট করে বসলো, তাহলে তোমার মনের যে ফিলিং, ঠিক ন্যারেটারের সেই মানে ওই আনএক্সপেক্টেড থ্রিলটাও সেম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড বলতে আগেকার দিনের রেলওয়ে প্ল্যাটফর্মগুলো এত উঁচু ছিল না, নিচুই ছিল গ্রাউন্ড লেভেলে। দেখবে এক্সপ্রেস ট্রেনওয়েতে এই যে ক্যারেজ ডোর বা দরজার ওখানে দেখবে এরকম সিঁড়ি মতো করা থাকে, ওটাকেই বলা হয় ফুটবোর্ড। তাহলে স্প্র্যাং অফ মানে সেই ফুটবোর্ডে লাফিয়ে পড়লো, অ্যান্ড ওয়েভ টু হার, এবং তার দিকে এরকম হাত মেলে বললো এই যে আমি এখানে, এই যে। হোয়েন শি স মি, যখন সে আমাকে দেখলো, শি স্মাইল্ড, সেও হাসলো। শি ওয়াজ প্লিজড, সে খুশি। দ্যাট আই রিমেম্বার্ড হার, সে কেন খুশি না আমি তাকে মনে রেখেছি। অ্যান্ড আই ওয়াজ প্লিজড, এবং আমি খুশি কেন, দ্যাট শি রিমেম্বার্ড মি, যাতে সেও আমায় মনে রেখেছে। উই আর বোথ প্লিজড, আমরা দুজনেই কী ছিলাম, খুশি।
অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটাতে কী মনে হলো, অর্থাৎ এমন ভাব মানে তাদের মধ্যে এমন ভাব বিনিময় হলো, দেখে মনে হলো যেন সেই দুই পুরনো বন্ধুর মিলন যেমন হয় ঠিক তেমন যেন তারা একে অপরকে দেখে খুশি হয়েছে। শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট, সে কিন্তু শেষের ট্রেনের একদম শেষ প্রান্ত পর্যন্ত গেল না হচ্ছে ওই বাস্কেট বিক্রি করতে করতে। ধর আমি যদি ধরে নিই ট্রেনটা ধরে এরকম এই লেন্থের ছিল আর ন্যায়টার ধরে এখানে ছিল, এবার ধরো ও বিক্রি করতে করতে এদিক দিয়ে আসছিল, এখানে এসে থেমে গেছে, এই পুরো ট্রেন পর্যন্ত কিন্তু আর যায়নি ও। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, এবং তারপর ন্যারেটারের উইন্ডো থেকে সোজা কোথায় গেল, সেই চায়ের দোকানে। কারণ দেখো চায়ের দোকানটাই কিন্তু তাদের একমাত্র দেখা করার বা মিটিং প্লেস, সবারই এরকম একটা ফেভারিট মিটিং প্লেস থাকে, তেমনি ন্যারেটার আর এই গার্লটার ফেভারিট মিটিং প্লেস কোথায় না, ওই টি স্টলে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার সেই যে কালো চোখ, কাজল নয়না হরিণী, সেই কাজল নয়ন যেন হঠাৎ করে প্রজ্বলিত বা আলোকিত হয়ে উঠল। এখন এই আলোকিত হওয়ার একটা রূপক অর্থ হচ্ছে কি, অর্থাৎ বলে না আনন্দে উদ্ভাসিত হলে চোখ ছলছল করে ওঠে বা চোখে একটা আলাদাই দীপ্তি থাকে, ঠিক এখানে সেটাই, অর্থাৎ সেই তার মনের মধ্যে এক যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছিল চোখে। হ্যাঁ, তুমি যতই নিজেকে বা তোমার যতই নিজেকে মিথ্যে কথা বা প্রিটেন্স করো না কেন, তোমার মুখ বা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার মনের ভাবকে প্রকাশ করে দেবে, ঠিক এখানেও তাই। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছু সময়ের জন্য কিছুই বললাম না। বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, কিন্তু আমরা কিন্তু অনেক কিছুই বলতে পারতাম। যেখানে বলার কিছু থাকে না বা যেখানে অনেক কিছু বলার থাকে সেখানে কিন্তু কথা দিয়ে কুলোয় না, তাই সেখানে মন কথা বলে, একে অপরের সামনে দাঁড়িয়ে মন বা মনের তখন ভাষা বেরোয় চোখ দিয়ে। আই ফেল্ট দি ইম্পালস, আমি একটা আর্জ ফিল করলাম। কি আর্জ? টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার অ্যান্ড দেন, এক্ষুনি ওরা তুলে নেবো। সিমরানের বাবার অপেক্ষা করবো না যে বাবা বলবে যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি, আমি এক্ষুনি তুলে নেবো অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমি আমার সাথে নিয়ে চলে যাবো। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেওলি স্টেশন। এটা তোমাদের সাথেও হয়ে থাকে, যদি কেউ রিলেশনে থাকো তাহলে এই জিনিসটা দেখা করতে গিয়ে যখন ধরো সে চলে যাচ্ছে, তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, সে যত দূর পাওয়া যায় তোমার একটা বিন্দু পর্যন্ত যদি দেখা যায় সেই পর্যন্তও সে তোমাকে দেখতে দেখতে যাবে, এবং এই যে ফিলিংটা, এটা সব থেকে দেখা করার সব থেকে আনবিয়ারেবল একটা ফিলিং, এটাকে কেউই ফেস করতে চায় না, বা রাদার প্রথম যখন ধরো দেখা হবে, মিট হবে, খুব সময় ভালোভাবে যাবে, এবার আস্তে আস্তে যখন সময়টা কাটবে, কেটে যখন শেষের দিকে আসবে, যখন বাড়ি ফেরার পালা হবে দুজন দুদিকে, যেখানে একসাথে ফেরার প্রবল ইচ্ছা, সেই ইচ্ছাটা তো পূরণ হবে না, ফলে যে আগে যাবে আর পরবর্তীতে যে থাকবে, যে চলে যাচ্ছে তারও যেমন হয় তার দ্বিগুণ হয় যে সেখানে দাঁড়িয়ে থাকে সে। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি কি করলাম, তার হাত থেকে সেই ঝুড়িগুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তাদেরকে কি করলাম, মাটিতে রাখলাম, মাটি বলতে ওই প্ল্যাটফর্মের ওপরে। শি পুট আউট হার হ্যান্ড ওয়ান অফ দেম, অর্থাৎ সে পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, অর্থাৎ সে তার হাত থেকে ওরকম নিয়ে নিচ্ছে আচমকা, তাই সে ওগুলো নেওয়ার জন্য হাতটা এরকম বাড়ালো। বাট আই কট হার হ্যান্ড, এবার নেয়াটার কিন্তু ডেয়ারিং সাহসী করে এবার সাহসিকতার সাথে তার হাতটা ধরলো, অ্যান্ড হেল্ড ইট, এবং সেটা ধরলো। কি বললো না, আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, কারণ সে তো বলেছে যে সিমরানকে নিয়ে যাবেই, সে বলল আমাকে দিল্লি যেতেই হবে। শি নডেড, সে কিচ্ছু আর উত্তরে না বলে মাথা নাড়ল, তারপরে বলল আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, কিন্তু আমার তো কোথাও যাওয়ার নেই। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, কিন্তু যেই একটা সিচুয়েশন তৈরি হচ্ছিল, একটা কিছু ডিমান্ড করছিল, একটা ক্লোজনেস এসেছিল দুজনের মধ্যে, একটা কী বলবো, একটা মাখো মাখো ব্যাপার তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তেই সেই গার্ডটা তার বাঁশি বাজিয়ে দিয়েছে, অর্থাৎ 10 মিনিট পূর্ণ হয়ে গেছে, চলো হ্যাঁ ফুল টাইম শেষ, ব্যাক টু প্যাভিলিয়ান। আমার মনে হয় এই গার্ডটা হয়তো কোনো জায়গায় ল্যাংট্যাং খেয়েছিল নিজে, তাই তার সহ্য হচ্ছে না বিষয়টা। হ্যাঁ, দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, স্বাভাবিক তোমরাও পড়তে পড়তে গার্ডটাকে নিশ্চয়ই মনে মনে বাজে কথাই বলছো, ঠিক সেরকমই সে এই একটার জন্য গার্ডকে খুবই হিংসা করছে। সে কেন ফিরে যেতে চাইছে বা সে কেন রাদার ফিরে যাবে, কারণ তাকে দিল্লিতে যেতে হবে। দেখো এখানে এইটা, অর্থাৎ সে যে ডিসিশান নিয়েছে, অর্থাৎ ন্যায়টার যে তাকে ফিরে যেতে হবে, সে তো চাইলে ওই গার্লটার সাথে থেকে যেতে পারতো, বা সে যে ডিসাইড করেছে তাকে নিয়ে যাবে বা
বা সে যখন এত ডেসপারেট হয়ে পড়েছে সে তার সাথেও তো থাকতে পারে। কিন্তু এখানে যেমন একটা মানে আনম্যাচিওর, অর্থাৎ ম্যাচিওর এবং আনম্যাচিওর যে ফেজ, এই যে ট্রানজিশনটা হচ্ছে 18 বছর বয়সে, তো সে নিশ্চয়ই আর একটা অ্যাডাল্টের মতো মানে খাতা কলমে অ্যাডাল্ট হলেও তো ওরকম একটা মানে এক লহমায় বা এক মুহূর্তের মধ্যে তো মানে আমি এখন নাবালক ছিলাম হঠাৎ করে সাবালক হয়ে গেলাম, এরকম তো হয় না। চিন্তাভাবনার একটা ফ্রেজেস অফ লাইফ বা চিন্তাভাবনার ধারার মধ্যে দিয়ে পরিবর্তন আসে। ঠিক সেরকমই সে, তার মধ্যে এই ডেয়ারিং বা কারেজটা ছিল যে সে সেই জিনিসটা করতে পারে, অর্থাৎ তাকে নিয়ে বা তার যাকে পছন্দ হয়েছে তাকে সে জীবনে নিয়ে কাটাতে পারে। বাট যখনই সে যখন রিয়েলিটিটা ফেস করলো, যে একটা প্রথম কথা যে একটা তো ক্লাসের ম্যাটার রয়েছেই ন্যারেটারে, কারণ বুঝতেই পারছি যখন সে ডেসক্রিপশান দিচ্ছে সেই গার্লটাকে বা মেয়েটাকে ডেসক্রিপশান দিয়েছিল তার পোশাক আশাক, হ্যাঁ, তার অ্যাপিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে। কিন্তু যখন একটা ভালো লাগা এবং ভালোবাসার ওপর বা ইনফ্যাচুয়েশন আর লাভ, এই দুটোর মধ্যে আকাশ পাতাল মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। তো যখনই সেটা রিয়েলাইজেশন আসবে বা এসেছে, সেটা কিন্তু সে তখন এই কনফিউশন বা হেস্টে, যে সে যদি এখন মানে তাড়াহুড়োর বসে বা অ্যাড্রিনালিন রাশে যদি একটা ডিসিশন নিয়ে নেয় যে আফটার দ্যাট সে কী করবে, সে যখন মেয়েটার সাথে থেকে গেল, সে কি তাহলে মেয়েটার মতো ওরকম কষ্টে সৃষ্টিতে দিনাতিপাত করবে? এই যে রেসপন্সিবিলিটি বা দায়িত্বর যে ভয়, সেটাই কিন্তু তাকে বাধ্য করলো ট্রেনে আবার উঠে পড়তে। নেক্সট, আই উইল কাম এগেন, আই সেড, উইল ইউ বি দেয়ার? আবার ন্যারেটার যাওয়ার আগে কি বললো, যে আমি কিন্তু আবার আসবো, তুমি কি থাকবে এখানে? আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়, তুমি থেকো না বা থেকো তোমার বারান্দায়, আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়। লাস্ট আর কিছুটা অংশ আজকে পড়াবো। নেক্সট বলছে, শি নোডেড এগেন, সে আবার মাথা নাড়লো, কিন্তু সে কিন্তু আর কোনো উত্তর দিল না। অ্যাজ শি নোডেড, অর্থাৎ তার এই মানে কি বলবো মুখের উত্তরের বদলে তার যে এই মাথা নাড়ার উত্তরে সে তাকে এক প্রকার সম্মতি জানালো। দ্য বেল ক্ল্যাংড অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, এবং আবার সেই ঘন্টা বাজলো এবং ট্রেনটা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড, রেঞ্জ মানে হ্যাঁচকা টান মেরে। এখন হ্যাঁচকা টান মেরে তো না, ধরো কোনো প্লাগ যদি সকেটে গোজা থাকে তাহলে সেটাকে যখন টান মেরে খোলো সেরকম। তাহলে লেখক অ্যাকচুয়ালি বলতে চাইছে, সে তো নিশ্চয়ই মেয়েটা তো আর ধরেছিল না, হাতটা তো ছেলেটাই ধরেছিল, অর্থাৎ আমাদের ন্যায়টাই ধরেছিল। তাই সে বলছিল যে আমি চাই না ওখান থেকে ছাড়িয়ে আনতে, আমার মনও চাইছে না আনতে, বাট আমার রিজনিং বা যুক্তিবাদ বা সেই মুহূর্তে আমার দাঁড়িয়েও যেটা মনে হয়েছে সেটা আমার আবেগের থেকে সেটা বাস্তব, অর্থাৎ সেই ডিসিশনটা আমার বেশি কার্যকর মনে হয়েছে। তাই আমি বাধ্য হলাম আমার নিজের হাতটাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতে। অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান টু দ্য মুভিং ট্রেন, এবং তারপর সেই হচ্ছে মেয়েটার থেকে সরে গিয়ে সে ছুটে গেল তার সেই চলন্ত গাড়িতে, যেহেতু গাড়িটা ছেড়ে দিয়েছিল। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, কিন্তু এই সময় আমি কিন্তু তাকে ভুলতে পারলাম না বা ভুললাম না রাদার। শি ওয়াজ উইথ মি, সে আমার সাথেই ছিল। ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, আমার বাকি যাত্রার সম্পূর্ণটা, অর্থাৎ বাকি অংশের সম্পূর্ণটাই সে আমার সঙ্গে জীবিত ছিল। ফর আ লং আফটার, শুধুমাত্র জার্নিতেই না, তার পরবর্তী সময়ের পুরো সময়টাই ছিল। তুমি রবে নীরবে। অল দ্যাট ইয়ার শি ওয়াজ ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, এবং সমগ্র বছরটা জুড়ে পরবর্তীতে সে যেন একটা সেই উজ্জ্বল একটা জীবন্ত ব্যক্তি যেমন থাকে কোনো মানুষের লাইফে এক্সিস্ট করে, ঠিক সেরকমই সমগ্র বছরটা সে যেন একটি জীবন্ত ব্যক্তির মতোই ন্যারেটারের জীবনে উপস্থিত ছিল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন তার ওই কলেজের যে টার্ম বা যে সেগমেন্ট বা যে সেশন সেটা শেষ হলো, আই প্যাকড ইন হেস্ট মানে এখানে তাড়াহুড়ো বা তাড়াতাড়ি করে আমি আমার সমস্ত জিনিসপত্র প্যাক করলাম, অ্যান্ড লেফট ফর দেহরা, এবং দেহরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, অর্থাৎ তিনি মেয়ের আর্লিতে আসতো ওখান থেকে, তারও আগে, অর্থাৎ যে টাইমে তার যাওয়ার কথা তার অনেক আগে সে কিন্তু ওই দেহরার জন্য ওখান থেকে তলবিতলবা গুটিয়ে রওনা দিল। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই এগারনেস টু সি হার, আমার গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা বা দিদিমা যাই হোক, সে এটা জেনে খুশি হলো যে আমি তাকে দেখার জন্য, অর্থাৎ তার কাছে মানে তাকে ভিজিট করার জন্য এত আগ্রহী। কিন্তু আসলে তো ঠাকুমা বা দিদিমা জানে না যে সে না হচ্ছে নাতি অন্য কারোর মোহে মোহিত হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত পড়লাম।
নেক্সট দিন আর একটা দিনে বাকি অংশটা কমপ্লিট করে দেবো। অবশ্যই তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।